আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি, আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি সবসময় বলে যাচ্ছি, সবসময় বলে যাব এবং সবসময়ই বলতে থাকবো যতদিন মহান আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিবেন। তাবিজ, কবজ, ঝাড় ফুঁক, সাজেশন, পানি পড়া, তেল পড়া, কলম পড়া কোনো কিছুই আপনাকে চাকরি দিতে পারবে না যদি না আপনার বেসিক স্ট্রং হয়। আমি আবারও বলছি, যদি আপনার বেসিক স্ট্রং না হয় কোনো কিছুই আপনাকে চাকরি দিতে পারবে না। চাকরি পাওয়ার দুটো পদ্ধতি রয়েছে, এক হচ্ছে প্রশ্ন ফাঁস, আরেক হচ্ছে নিজের বেসিক স্ট্রং করা। কোন পন্থায় আপনি চাকরির জন্য চেষ্টা করবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। আপনি কি প্রশ্ন ফাঁস করবেন, নাকি আপনি নিজের বেসিক স্ট্রং করে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করে সুন্দর একটা চাকরি নিয়ে, অথবা যেই পেশাটাকে আপনি স্বপ্ন দেখছেন সেই পেশাটায় নিজেকে এস্টাবলিশ করে আপনি সমাজে প্রতিষ্ঠিত হবেন, সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। আমি সকল ভাই বোনকে বলবো আপনাদের জন্য জব কমিটমেন্ট গবেষণা দল, সামনে যেহেতু আমাদের শিক্ষক নিবন্ধন চলে আসছে, আপনারা আজকে শুনেছেন নিশ্চয়ই এনটিআরসি এর যে চেয়ারম্যান, এই ভদ্রলোক কিন্তু বলেছেন ওনারা ফেব্রুয়ারির মধ্যেই সার্কুলারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো ক্রমে ফেব্রুয়ারি নাও হয়, মার্চে কিন্তু সার্কুলার হয়ে যাবে। আর সার্কুলার হয়ে গেলে সর্বোচ্চ সময় পাবেন 2 মাস। গালাগালি করে কোনো লাভ নেই, এটাই বাস্তবতা। প্রাইমারিতে যখন আপনারা পরীক্ষা দিবেন, আমি বলেছিলাম ভাই সার্কুলারের পরে সময় পাবেন না, বারবার পোস্ট করেছি, অনেকে আমার পোস্টের মধ্যে হাহারি এক দিয়েছেন, অনেকে গালিগালাজ করেছেন, বাট আই ডোন্ট বদার, আই রিয়েলি ডোন্ট বদার। একটাই কারণ, কারণ আমি যেটা বলি, আমি যেটা জানি, আমি সেটা যাচাই করি, তারপর সেটা বলি। আন্দাজের উপর কোনো তথ্য জব কমিটমেন্ট প্রচার করে না। ওকে, আজকে যে তথ্যটা আমরা দিয়েছি যে শিক্ষক নিবন্ধন সার্কুলার ফেব্রুয়ারি অথবা মার্চে হতে পারে, সেই তথ্যটা হচ্ছে আজকে ডেইলি ক্যাম্পাসে রিপোর্ট হয়েছে এবং সেটা এনটিআরসি এর চেয়ারম্যানের বরাত দিয়ে রিপোর্টটা করা হয়েছে। সুতরাং এটা যথেষ্ট বিশ্বাসযোগ্য, অথেন্টিক একটা তথ্য। ওকে, তো সবাইকে বলবো যাতে আপনারা শিক্ষক নিবন্ধন স্বপ্ন পূরণ করতে পারেন, আপনাদের শিক্ষক নিবন্ধন জার্নিকে আরো বেশি স্মুথ করতে আমাদের জব কমিটমেন্টের গবেষণা দল 100 পিডিএফ আপনাদের জন্য তৈরি করেছে। আপনি যদি 1,00,000 টাকা আমাদেরকে অফার করেন যে সেই পিডিএফ গুলো আপনাকে দেওয়ার জন্য, একটা পিডিএফ আপনি নিতে পারবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, যদি কোনো স্টুডেন্ট ক্লাসের মধ্যে প্রমাণ করতে পারেন জব কমিটমেন্ট কারো কাছে একটা পিডিএফ বিক্রি করেছে, আমি তাকে 10,00,000 টাকা পুরস্কার দিব। কেউ বলতে পারবেন না, কারণ আমাদের পিডিএফটা হচ্ছে একটা ফ্রি প্রজেক্ট। এই ফ্রি প্রজেক্টটার উদ্দেশ্য আমাদের দুটো, একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের প্রচার, আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে সকল ভাই বোন পিডিএফ পড়তে কমফোর্ট ফিল করেন এবং ভালো ভালো ম্যাটেরিয়ালসের জন্য মুখিয়ে থাকেন এবং সুযোগ সুবিধার অভাবে ভালোভাবে পড়তে পারেন না, তাদেরকে সুন্দরভাবে ম্যাটেরিয়ালটা প্রোভাইড করা, সুন্দরভাবে তথ্যটাকে গুছিয়ে দেয়া। অগোছালো তথ্যের ভিড়ে যারা হারিয়ে যান তাদেরকে সঠিক পথে রাখার জন্য আমরা পিডিএফটা দিই। সুতরাং আমাদের পিডিএফ এর দুটো উদ্দেশ্য, একটা উদ্দেশ্য আমাদের প্রতিষ্ঠানের প্রচার, আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনার উপকার করা। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। ওকে, আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা পিডিএফ বাবদ নেইনি, কেউ এটা প্রমাণ করতে পারবে না। যদি পারেন আমি 10,00,000 টাকা উপহার দিব তাকে। তো আজকের যে পিডিএফটা, এই পিডিএফটা আজকের ক্লাসটা যারা শেয়ার করবেন তাদেরকে একদম ফ্রিতেই সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। একটাই শর্ত, শুধু ক্লাসটা শেয়ার করবেন, টাকা পয়সা কিছু দিতে হবে না। ক্লাসটা শেয়ার করবেন এবং ক্লাসটার মধ্যে লাভ রিয়েক্ট দিবেন। এই দুটো কাজ করার পরে কমেন্টে এসে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। যারা এটা লিখবেন, আমি আমাদের গণিত স্যারকে অনুরোধ করব যে গণিত স্যার যাতে ক্লাসের মাঝে মাঝে অন্তত বিষয়টা একটু বলেন যে ক্লাসের পরপরই কিন্তু পিডিএফ দেওয়া হবে। গণিত স্যার যখন ক্লাস থেকে বের হবেন তার 5 মিনিটের মধ্যেই পিডিএফটা আমাদের জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজে পোস্ট করা হবে। পিডিএফটা তারাই পাবেন শুধুমাত্র যারা আমাদের ক্লাসটা শেয়ার করবেন। যারা ক্লাস শেয়ার করবেন না তারা কিন্তু পিডিএফ পাবেন না। ওকে, তো সকল ভাই বোনকে একটা কথাই বলবো, চাকরি পেতে হলে লাগবে বেসিক। সুতরাং সবাই কমেন্টে লিখবেন নো বেসিক নো জব, নো বেসিক নো জব।
আজকে আপনাদেরকে এমন একটা ক্লাস উপহার দিব যে ক্লাসটিতে মাত্র 10টি গণিত আপনাদেরকে সলভ করে দেওয়া হবে। কিন্তু মজার বিষয় কি জানেন, এই 10টি গণিত হচ্ছে 10টি নিয়ম কভার করবে। তার মানে আপনি 10টি গণিত সলভ করবেন, এর সাথে আপনি 10টি নিয়ম শিখে যাবেন। হ্যাঁ, এটাই হচ্ছে জব কমিটমেন্টের ম্যাজিক। আর আজকের ক্লাসটি নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জব কমিটমেন্টের গণিত বিভাগের বিভাগীয় প্রধান এবং জব কমিটমেন্ট থেকে যে কন্টেন্টগুলো আপনারা পান সেই কন্টেন্টগুলো তৈরির ক্ষেত্রে যার ভূমিকা অনবদ্য, তেমনই একজন শিক্ষক আরাফাত স্যার। উনি আজকে আপনাদেরকে গণিতের 10টা প্রশ্ন, যেগুলো আমরা জব সলিউশন থেকে নির্বাচন করি, জব সলিউশনের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে, সেরকম 10টা প্রশ্ন সলভ করাবেন। 10টা প্রশ্নের উনি বেসিক ব্যাখ্যা করবেন এবং এটাই হচ্ছে জব কমিটমেন্টের ফ্রি কোর্সের ম্যাজিক। আমি সকল ভাই বোনকে বলবো সবাই শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান করে আমাদের ক্লাসের মধ্যে ভাইব্রেন্ট থাকবেন এবং আরাফাত স্যারকে প্রচুর কমেন্টস করে উৎসাহিত করবেন, যাতে স্যার যেরকম গণিত জানেন সেরকম গণিত আপনাদেরকে শেখাতে উৎসাহিত বোধ করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। স্যারের ক্লাসটা এনজয় করুন। স্যার প্লিজ আপনি শুরু করুন। আর মিনিমাম 1K স্টুডেন্ট না হলে আসলে জব কমিটমেন্টের সাথে এটা যায় না। মাত্র 800 স্টুডেন্ট ক্লাস করতেছেন এখন। সবাই একটা করে শেয়ার করেন, 1K পার হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গণিতের গবেষণামূলক ক্লাসে। যে ক্লাসে হচ্ছে আমরা 10টা ম্যাথ নিয়ে আলোচনা করব, যেখানে 10টা ম্যাথ না, বেসিক্যালি 10টা টাইপ কভার করব, যেগুলো একেবারে বেসিক থেকে আমরা শিখবো ইনশাল্লাহ, যাতে করে এই ম্যাথগুলো না শুধু এই ধরনের যে কোনো ম্যাথ আমরা যাতে সলভ করতে পারি। আর আমাদের ম্যাথ সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো, আমরা সেগুলোকে প্রায়োরিটি দিই, অর্থাৎ যেই ধরনের ম্যাথ, যে টাইপের ম্যাথ বারবার আসে। সো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবেন, দেখবেন যে আজকের ক্লাসটা আপনার 10টা টাইপ খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা ক্লাস শুরু করি তাহলে। দেখেন, একদম প্রথমে যে জিনিসটা আছে আমাদের গড় সম্পর্কিত, এটা যদি আপনি বুঝেন তাহলে এই ধরনের অসংখ্য ম্যাথ প্রায়ই আসে এই ধরনের ম্যাথ। আমরা দেখি গড় মানে কি সেটা বোঝার আগে প্রথম প্রশ্নটা একটু দেখি, যে 100 জন শিক্ষার্থী পরিসংখ্যানে গড় নাম্বার 70, এদের মধ্যে 60 জনের গড় নাম্বার দেওয়া আছে 75, ছাত্রদের গড় নাম্বার কত? ঠিক আছে, সো গড় বের করতে বলছে আমাদের। গড় সমান আমরা কি জানি বলেন তো? গড় সমান হচ্ছে, মনে রাখবেন, রাশির যোগফল। উপরে হবে রাশির যোগফল, নিচে হচ্ছে রাশি সংখ্যা। উপরে হবে রাশিগুলোর যোগফল, নিচে হবে রাশির সংখ্যা। উপরে হবে কি রাশিগুলোর যোগফল, নিচে কি হবে রাশি সংখ্যা। তাহলে আবার একটু দেখি, রাশির যোগফল কত সেটা আমরা জানি না, কিন্তু এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা রাশির যোগফল না জানলেও আমাদের যদি গড় দেয়া থাকে, রাশি সংখ্যা দেয়া আছে, সেখান থেকে কিন্তু আমরা রাশির যোগফল বের করতে পারবো। সো এই জিনিসটাকে আমরা চাইলে আরেক লাইন লিখতে পারি, যে রাশিগুলোর যোগফল যদি আমি এক পাশে রেখে দিই, রাশির যোগফল সমান আমরা লিখতে পারবো এই জিনিসটা পাশে আসলে গড়ের সাথে গুণ হবে, গড় ইনটু রাশি সংখ্যা। তো একটা জিনিস দেখেন, আমরা যদি টোটাল জিনিসটা পাই, মোট জিনিসটা পাই, বা রাশিগুলোর সব যোগফল পাই এবং রাশি সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে গড় পাবো। আর আরেকটা ওই হচ্ছে, আমাদের যদি গড় দেয়া থাকে এবং রাশি সংখ্যা জানি, ওদেরকে গুণ করলে কি পাবো? রাশি যোগফল পাবো। সেখানে দেখেন, আমাদের প্রশ্নে দেয়া আছে 100 জন শিক্ষার্থী, তার মানে রাশি সংখ্যা কত? 100টা। তাদের গড় নাম্বার দেয়া আছে 70, তাহলে আমরা এই গড় আর রাশির সংখ্যা গুণ করলে কি পাবো? 100 জন শিক্ষার্থীর মোট নাম্বার। তো আমরা এটা বের করে নিই, যে প্রথম যে 100 জন শিক্ষার্থী আছে এদের মোট নাম্বার কত হবে? গড় ইনটু রাশি সংখ্যা, রাশি হলো কত? 100টা, মানে 7000। একইভাবে 60 জন ছাত্রীর গড় নাম্বার হচ্ছে 75, তাহলে ওই যে 60 জন ছাত্রীর মোট নাম্বার কত হবে? গড় নাম্বার 75 হলে এটার সাথে যদি আমরা 60 গুণ করি তাহলে কত আসবে? এই দুটো গুণ করলে হচ্ছে 675 হচ্ছে 450 আসবে, 450 আর একটা শূন্য, 4500। ঠিক আছে, তাহলে একটু দেখেন,
আমাদের টোটাল শিক্ষার্থী হচ্ছে 100 জন, 100 জনের মোট নাম্বার আমি পেলাম, তাদের মাঝে 60 জন হলো ছাত্রী, ছাত্রীদের মোট নাম্বার আমি পেলাম, তাহলে এই 100 থেকে 60 চলে গেলে বাকি কত থাকে? 40। এই 40 জন হলো কি? ছাত্র। এই 40 জনের মোট নাম্বার কত হবে বলেন তো? এই যে 100 জনের মোট নাম্বার থেকে আমি 60 জনের মোট নাম্বার যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে 2500। এই 2500ই হচ্ছে বাকি 40 জনের মোট নাম্বার। এখন আমার কাছে ছাত্রদের গড় জানতে চাওয়া হয়েছে। গড় আবার বের করব কিভাবে? টোটাল ডিভাইড বাই রাশির সংখ্যা। আমি মোট নাম্বার ডিরেক্টলি পাচ্ছি, এটাকে যদি আমি রাশির সংখ্যা 40 দিয়ে ভাগ করি তাহলে আমি গড় পেয়ে যাচ্ছি। আবার কাটাকাটি করেন, 0 0 চলে গেল। 4 দিয়ে যদি 250 ভাগ করি, 4 6 24, হাতে আছে 1 10, 4 2 8, আর 2 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি 0.5 আসবে, তার মানে 62.5। পয়েন্টের হিসাবটা কারো বুঝতে অসুবিধা হলে ধরেন 4 2 2 বাদ দিলে 8 হয়, আর 2 থাকে, এই 2 কে আপনি 4 দ্বারা ভাগ করতেছেন, কাটাকাটি করেন, তাহলে থাকবে উপরে 1 নিচে 2, এই হাফ হাফ মানে হচ্ছে 0.5, এখানে 0.5 লিখলাম। সো আমি জিনিসটা আবারও রিপিট করতেছি, এই ম্যাথটা যদি আপনি খুব ভালোভাবে বুঝেন, খুব ক্লিয়ারলি বুঝেন, তাহলে এই গড় সম্পর্কিত অসংখ্য ম্যাথ আপনি খুব সহজে সলভ করতে পারবেন। গড় মানে হচ্ছে রাশির যোগফল ডিভাইড বাই রাশির সংখ্যা। এখান থেকে আমরা লিখতে পারি রাশির যোগফল সমান গড় ইনটু রাশির সংখ্যা। তাহলে 100 জন শিক্ষার্থী আছে, তাদের গড় আছে, এটা শিক্ষার্থী হচ্ছে রাশির সংখ্যা, তাদেরকে গুণ করলে আমি তাদের যোগফল পেয়ে যাব। একইভাবে 60 জন ছাত্রীর যোগফলও পেলাম। দেন 100 জনের যোগফল থেকে 60 জনের বাদ দিলে বাকি 40 জনের যোগফল পেলাম। ওই 40 জনের যোগফলকে 40 দ্বারা ভাগ করলে তাদের গড় পেয়ে যাব। ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই কমেন্ট করে জানান। ক্লিয়ার হলে সবাই একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লিখে জানান। অমিত বলছেন ক্লিয়ার, সাবিকুন নাহার বলছেন ক্লিয়ার। শারমিন আক্তার বলছেন ক্লিয়ার। ইয়াসমিন সুলতানা বলছেন ক্লিয়ার। দেলোয়ার হোসেন বলছেন ক্লিয়ার। সোহান বলছেন ক্লিয়ার। ওকে, আমরা তাহলে আমাদের নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, এখানে আমাদের ভগ্নাংশ দেয়া আছে, এই ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কি, কোনটা, কোন ভগ্নাংশটা বৃহত্তম সেটা আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। এই প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা যে কোনো 4টা ভগ্নাংশ যদি আমার অপশনে দেয়া থাকে সেখান থেকে সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা সেটা আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবাই মনোযোগ সহকারে একটু লক্ষ্য করি। আমরা কি করব, আমাদের স্ট্র্যাটেজি হলো আমরা দুইটা দুইটা করে তুলনা করব। প্রথমে আসবে ক আর খ কে তুলনা করব। ক হচ্ছে কত আসে? 5/3, খতে আছে হচ্ছে আপনার 8/5। এখন দেখেন তুলনা করার ক্ষেত্রে ডিরেক্টলি বোঝা যায় না, এই জন্য আমরা প্রথমটার লবের সাথে পরেরটা হর গুণ করব, আবার দ্বিতীয়টার লবের সাথে প্রথমটার হর গুণ করব, অর্থাৎ লবের সাথে হর গুণ করব, দেন লবের উপর বসাবো। 3 8 কত? 24, আর 5 5 হচ্ছে 25। এবার আশা করি এই দুই সংখ্যার মধ্যে তুলনা করা যাবে। 24 আর 25 এর মধ্যে বড় কে? বড় হচ্ছে 25। তো 25 যেহেতু বড়, এই ভগ্নাংশটাও বড়, তার মানে আমাদের যেহেতু বৃহত্তম খুঁজতেছি এটা বাদ। ঠিক আছে? বুঝে গেছে? এই দুইটার মধ্যে বৃহত্তম হচ্ছে 2। সেকেন্ডলি আমি এটার সাথে আবার 6/11 কে আমি গুণ করব। একটা হচ্ছে 8/5, আর একটা হচ্ছে কি 11/6। আবার একই নিয়ম, এই লবের সাথে আপনি হর গুণ করেন, 5 11 কত? 55, দেন লবের উপর বসান, 6 8 কত? 48, এখানে বসান। কে বড়? 55 বড়, তাই এটাই বড়। সো এটা হচ্ছে যে বাদ। দেন একে আমি শেষেরটার সাথে তুলনা করব। 8/5 আর হচ্ছে 14/8, 5 14 কত? 70, 8 8 64, তাহলে 70 বড়, তার মানে আলটিমেটলি আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড়, এটাই আমাদের অ্যান্সার। সো এই একই ওয়েতে আপনাদের সবচেয়ে ক্ষুদ্রতম বের করতে বললেও বের করতে পারবেন, কিংবা এই ভগ্নাংশগুলো বাদ দিয়ে অন্য ভগ্নাংশ দিলে আপনি খুব সহজে বের করতে পারবেন। সো সবাই ক্লিয়ার হলে একটু কমেন্ট করেন ক্লিয়ার। আর সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেন, সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে শেয়ার অ্যান্ড রিয়াক্ট ডান লিখে কমেন্ট করেন, তাহলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিই, শেয়ার করে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। সাবিকুন নাহার বলছেন ক্লিয়ার।
বাকিদের কি অবস্থা? অমিত বলছেন ক্লিয়ার, হাদিয়া বিথি শেয়ার ডান, শফিক কামাল প্রিন্স বলছেন ক্রিস্টাল ক্লিয়ার, জেসমিন আক্তার ডান, বীরেশ চন্দ্র বর্মন বলছেন ডান, মিষ্টি আক্তার বলছেন ক্লিয়ার, এমডি সেলিম বলছেন ক্লিয়ার, সাগর বিশ্বাস থ্যাঙ্কস, ফরহাদ ক্লিয়ার, হাফিজা ইসলাম ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট প্রবলেমে যাই। কোশ্চেন নাম্বার 3, যদি x প্লাস ওয়াই সমান 6 এবং x মাইনাস ওয়াই সমান 4 হয় তাহলে x y কত? এটা হচ্ছে সিম্পলি আমরা এ বি এর সূত্রে অ্যাপ্লাই করে দিলেই বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এখানে আমরা এ বি এর সূত্রটা অ্যাপ্লাই করলেই বের করে ফেলতে পারবো। এই বীজগণিতের আমরা সবসময় বীজগণিত রিলেটেড একটা প্রবলেম রাখার চেষ্টা করি আপনাদেরকে সূত্রটা রিমাইন্ডার দেওয়ার জন্য, কারণ বীজগণিত জিনিসটাই হচ্ছে সূত্রের উপর। সূত্র আমরা ভুলে যাই, এক্সাম হলে সলভ করতে পারি না। সো মনে রাখবেন এখানে আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করব? এ বি এর সূত্র অ্যাপ্লাই করব। এ বি সূত্র কি হবে? এ বি সমান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ এ আর বি এর যে এখানে হচ্ছে এক্স আর ওয়াই, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এ প্লাস বি কত মান দেয়া আছে 6 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান কত, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 4 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, বা 6 বাই 2 মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 4 বাই 2 মানে হচ্ছে 2 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 মাইনাস 4 মানে হচ্ছে 5। অর্থাৎ এই জিনিসটা পুরোটাই ক্যালকুলেশন, মেইন হচ্ছে আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে। সূত্র মাথায় থাকলে আমরা অ্যান্সার পেয়ে যাব। সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান, সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান। মুহাম্মদ ইমামুল ইসলাম বলছেন ক্লিয়ার, সাকিনা আক্তার ওয়ালাইকুম আসসালাম, আক্তারুল ইসলাম শেয়ার এন্ড লাভ রিয়েক্ট ডান। সবাই হচ্ছে আমরা ক্লাসটা শেয়ার করে দিই, তাহলে আমরা শেয়ার এবং লাভ রিয়েক্ট ডান সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আগামীকাল আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আজকেই ক্লাস শেষে পেয়ে যাবেন পিডিএফটা ইনশাল্লাহ। তবে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতে হবে সেটা। ওকে, আমরা হচ্ছে আমাদের ক্লাস কন্টিনিউ করতে পারি আমাদের নেক্সট প্রবলেম। এ ও বি দুইটি ধনাত্মক সংখ্যা হলে 1/5 3ab হোল প্লাস 0 এর মান কত? এটা দেখতে একটু বিদঘুট মনে হতে পারে, বাট একদমই সিম্পল একটা জিনিস। এটা হচ্ছে সূচকের প্রবলেম। সূচকের প্রবলেমে দুইটা জিনিস একটা মাথায় রাখবেন, দুইটা কনসেপ্ট আমাদের এখানে লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে মনে রাখবেন সামথিং পাওয়ার জিরো। সামথিং মানে হচ্ছে যে কোনো কিছু হইতে পারে 1। অর্থাৎ আপনি পুরো দুনিয়াটা যদি ব্র্যাকেটে নেন, উপরে যদি পাওয়ার 0 দিয়ে দেন, এটার মান হয়ে যাবে 1। বোঝা গেছে? সো যে কোনো কিছুর মান ব্র্যাকেটে নিয়ে যদি পাওয়ার হয় 0, সেটা হয়ে যাবে কত? 1। আর সেকেন্ডলি আরেকটা জিনিস, 1/a এটাকে আমরা লিখতে পারবো a পাওয়ার -1। নিচে যেটা আছে এটাকে আমরা উপরে নিলে মাইনাস নিতে হবে, কারণ এর উপরে পাওয়ার কি আছে? 1 আছে মনে মনে, সে 1টা উপরে গেলে -1 হবে। যেমন 1/a স্কয়ার যদি হয় সেটা হবে a পাওয়ার -2, বা এটাকে এভাবে বলা হয় a ইনভার্স 2, a ইনভার্স 1। সো a পাওয়ার -2 কিংবা a ইনভার্স 1, a ইনভার্স 2 যেভাবেই বলেন। সো আলটিমেটলি আমাদের এই দুইটা জিনিস বুঝলে আমাদের এই প্রবলেমটা একদম নিমিষে আমরা সলভ করে ফেলতে পারবো। শুধু এই প্রবলেম না, এই কনসেপ্ট অ্যাপ্লাই করে যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। দেখেন আমাদের প্রশ্নটা হচ্ছে 1/5 × 3ab হোল পাওয়ার 0। দেখেন এখান থেকে আমরা লিখতে পারবো 1/5 × 3ab। এই এখানে 3ab থাকুক, যা ইচ্ছা থাকুক, পাওয়ার যেহেতু 0 আছে, সো এটা পুরাটার মান হয়ে যাবে 1। বুঝে গেছে? সো 1/5 মানে অ্যাকচুয়ালি 1/5। এখন 1/5 কি অপশন আছে? ডিরেক্টলি নাই। তখন আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করবেন 1/something, এটাকে আমরা সামথিং পাওয়ারটাকে মাইনাসে নিয়ে যেতে পারি। যে 1/a হলে a এর পাওয়ার কত? এখানে 1, তাহলে a পাওয়ার -1। এর পাওয়ার যদি 2 হইতো a পাওয়ার -2। সো এখানে 5 আছে, 5 এর উপর কি পাওয়ার 1 আছে, তাহলে 5 পাওয়ার -1। যদি 5 এর উপর পাওয়ার 2 থাকতো তাহলে 5 পাওয়ার কি হতো? -2 হতো। বুঝা গেছে? সো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ। ক্লিয়ার কিনা সবাই বলেন, একটু কমেন্ট করে জানান তো এটা ক্লিয়ার কিনা।
সবাই জানান যে কমেন্টে ক্লিয়ার কিনা। আকলিম আক্তার আখি বলছেন ক্লিয়ার। ফুলসিরাত খাতুন বলছেন শেয়ার অ্যান্ড লাভ রিয়েক্ট ডান। বীরেশ চন্দ্র বলছেন ক্লিয়ার স্যার। হাসিবুর রহমান শেয়ার করে দিয়েছি, বাকিরা যারা এখনো শেয়ার করেনি আমরা ক্লাসটা শেয়ার করে ফেলি। মোহাম্মদ ইমামুল ইসলাম খুব সুন্দরভাবে বুঝতেছি স্যার, থ্যাংক ইউ। ক্লাসটা শেয়ার করে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা এই ক্লাস শেষে 5 মিনিটের মধ্যে আপনারা ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। ওকে, আমাদের তাহলে আমরা নেক্সট প্রবলেমে যেতে পারি। কোশ্চেন নাম্বার 5, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? মৌলিক সংখ্যার অন্তর কত? অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা বের করতে হবে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করতে হবে, তাদের অন্তর মানে হচ্ছে বৃহত্তম মৌলিক সংখ্যা থেকে আপনি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বিয়োগ করবেন, তাহলে কত আসে, এটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? তো আমার প্রথম দায়িত্ব হচ্ছে 60 থেকে 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আইডেন্টিফাই করা। এখন মনে রাখবেন, মৌলিক সংখ্যার প্রশ্নে আসলে প্রথমে আমার মাথায় রাখবেন যে জোড় সংখ্যা কখনো মৌলিক হয় না, এক্সেপ্ট 2। এই 2 হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা, 2 ব্যতীত, এক্সেপ্ট 2 মানে হচ্ছে 2 ব্যতীত বাকি যত জোড় সংখ্যা আছে সবই মৌলিক সংখ্যা না। তার মানে একমাত্র 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, 2 বাদে বাকি যারা আছে কেউই জোড় মৌলিক সংখ্যা না। তো আমাদের জোড় সংখ্যা দেখলেই আমরা মৌলিক সংখ্যা থেকে বাদ দিয়ে দিব, জোড় সংখ্যা দেখলে আমরা মৌলিক সংখ্যা থেকে বাদ দিয়ে দিব। তাহলে দেখেন, জোড় সংখ্যা বাদ দিলে তার মানে আমাদের মৌলিক সংখ্যা কারা হবে? বিজোড় সংখ্যা থেকে কেউ হবে। সো বিজোড় সংখ্যা হলে সবচেয়ে ছোট যদি হয় এখানে 61 হইতে পারে। এবার 61 মৌলিক কিনা সেটা আমরা টেস্ট করে দেখবো। টেস্ট করব কিভাবে? 3 এবং 7 দ্বারা ভাগ করব। 3 এবং 7 দ্বারা হচ্ছে আমরা কি করব? ভাগ করব। 3 এবং 7 দ্বারা আমরা কি করব? ভাগ করব। যদি 3 দিয়েও ভাগ না যায়, 7 দিয়েও ভাগ না যায়, তাহলে মনে রাখবে এটা মৌলিক। এবং এই 3 এবং 7 দিয়ে টেস্ট করলেই হবে শুধু, সেটা কত পর্যন্ত? 100 পর্যন্ত। এবং আমাদের পরীক্ষায় অপশনগুলো সাধারণত 100 পর্যন্তই থাকে, এজন্য এর বাইরে চিন্তা করার দরকার নাই। 3 এবং 7 দিয়ে হচ্ছে আমরা ভাগ করব। ভাগ করলে যদি দুইটার একটা দিয়েও ভাগ না যায় তবে সেটা মৌলিক। তাহলে এটা যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 দুগুণে 6 আর থাকে 1, তার মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। 7 দিয়ে ভাগ করলে 7 8 56, 7 9 63, তার মানে 56 7 দ্বারা বিভাজ্য। এর পরবর্তী সংখ্যা কে বিভাজ্য? 63 7 দ্বারা বিভাজ্য। তার মানে এটা হচ্ছে 3 দিয়েও ভাগ যাচ্ছে না, 7 দিয়েও ভাগ যাচ্ছে না, দ্যাটস ওয়াই সে হচ্ছে মৌলিক। আর আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এটা। এরপর বৃহত্তম সংখ্যা হচ্ছে 80। 80 তো জোড়, সো এটা বাদ। আমরা 79 থেকে স্টার্ট করবো। 79 কে আপনি 3 দ্বারা ভাগ করেন, 3 1 3 দুগুণে 6 আর থাকে 19, 19 কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, সো 3 দ্বারা ভাগ যাচ্ছে না। 7 10 70, 7 11 77, 7 12 84, তার মানে এটা 7 দিয়েও ভাগ যাচ্ছে না। সো এটাই হচ্ছে আমাদের বৃহত্তম মৌলিক সংখ্যা। এবার এই বৃহত্তম মৌলিক সংখ্যা থেকে আপনি যদি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে বিয়োগ করেন, দেখবেন পাবেন হচ্ছে 18। অর্থাৎ 79 থেকে 61 বাদ দিলে 18, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান, ক্লিয়ার কিনা। ইসরাত জাহান মিম বলছেন ক্লিয়ার, নূরজাহান বলছেন ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? সুস্মিতা গোস্বামী বলছেন ক্লিয়ার, চন্দিকা সুদীপা বলছেন ক্লিয়ার, আক্তারুল ইসলাম, ইমাদুল মৃদা, ওকে। আচ্ছা, দুই একজনের যদি সমস্যা হয় তাহলে আমি জাস্ট স্টেপটা বলে দিচ্ছি। আমাদের কাজ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করা, দেন সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা বের করা, দেন অন্তর বলছে, এই দুইটার অন্তর মানে হচ্ছে বিয়োগফল। কিভাবে বের করছি সেটা হচ্ছে ভিডিওটা আবার একটু রিপিট করলেই বুঝে যাবেন, যদি কারো এখনো বুঝতে অসুবিধা হয়। এরপরে কোশ্চেনে আমরা যাই যে প্রতি কেজি চালের মূল্য 32 টাকা, অর্থাৎ 1 কেজি চালের মূল্য হচ্ছে 32 টাকা। আবার 1 কেজি গমের মূল্য হচ্ছে 11 টাকা। তাহলে 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে? ঠিক আছে, তো এটা হচ্ছে একদম সিম্পল একটা কোশ্চেন, জাস্ট একটু প্যাচ লাগাইছে।
যে আপনার যদি বলতো 1 কেজি চালের মূল্য 32 টাকা, তাহলে 1 কেজি গমের মূল্য হচ্ছে 32 টাকা। ও না, এখানে চালই চাচ্ছে, কত কেজি চাল কেনা যাবে। সো যদি আপনার প্রশ্ন বলতো যে 1 কেজি চালের মূল্য 32 টাকা, তাহলে আহ কত কেজি চাল কিনা যায় বা এত টাকায় কত কেজি বলা যায়। কিন্তু এত টাকা না বলে বলছে 160 কেজি গমের মূল্য। তার মানে টাকাটা ডিরেক্টলি বলে নাই, টাকাটা ইনডিরেক্টলি বলছে। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে 160 কেজি গমের মূল্য কত সেটা বের করা। তাহলে প্রথমে দিয়ে আছে 1 কেজি গমের মূল্য 11 টাকা, অতএব 160 কেজি গমের মূল্য কত হবে? 160 কেজি গমের মূল্য কত হবে? 160 × 11, 160 × 11 টাকা। বুঝে গেছে? 160 কেজি গমের মূল্য কি হবে? 160 × 11। বুঝে গেছে? তাহলে আমরা এই 160 কেজি গমের মূল্যটা পেয়ে গেছি। এটা কেন এখন গুণ করব না? কারণ গুণ করলে পরবর্তীতে আবার কাটাকাটি করা হ্যাসেল। সেই জন্য যেভাবে আছে এভাবে রেখে দিব। এবার জাস্ট আমরা ঐকিক নিয়ম করব যে 32 টাকায় পাওয়া যায়, যেহেতু আমাদের চাল বের করতে বলছে, 32 টাকায় পাওয়া যায় 1 কেজি। অতএব 1 টাকায় পাওয়া যায় কত কেজি? 1 টাকা আরো কম কম পাওয়া যাবে, 32/1। অতএব 160 × 11 টাকা পাওয়া যায়, আরো বেশি পাওয়া যাবে, এই কারণে গুণ হবে 160 × 11। উপরে 1 ছিল, 1 থাকা আর না থাকা একই কথা। আবার দেখেন 32 দিয়ে যদি আমি কাটি, এটা দিয়ে কাটলে 16 দুগুণে 32, আর এখানে 10 থাকে, যেহেতু একটা শূন্য আছে 10 থাকে। আবার 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10। সো উপরে থাকতেছে 5 × 11 মানে হচ্ছে 55 কেজি। তো এটা একেবারেই ঐকিক নিয়মেরই বেসিক প্রবলেম। জাস্ট একটু প্যাচ লাগাইছে এখানে, যে ডিরেক্টলি বলে নাই যে এত টাকায় কত কেজি পাওয়া যায়, বলছে 160 কেজির মূল্যে কত টাকা পেয়ে যাবে। এই জন্য আমরা প্রথমে 160 কেজির মূল্য বের করে নিছে, দেন ওইটা অ্যাপ্লাই করছি, আর কিছুই না। এটা ক্লিয়ার হলে কমেন্ট করে জানান। সদীপ বলছেন খুব সহজ, জাস্ট বুঝে ক্যালকুলেশন। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা আশা করি বোঝার কথা। অমৃত স্নেহা রুহি বলছেন ক্লিয়ার, সুস্মিতা গোস্বামী বলছেন ক্লিয়ার, আজমির সুলতানা বলছেন আনসার বি। ওকে, আমরা তাহলে আমাদের পরের প্রবলেমে যেতে পারি। দেখেন এখানে কি বললো, একটি সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান হয়। তাহলে সংখ্যাটি কত? একটা সংখ্যার 75%-এর সাথে আমি আবার 75 যোগ করলে ওই সংখ্যার সমান হয়। তাহলে সংখ্যাটা কত? সো ধরে নিব যে সংখ্যাটি হচ্ছে এক্স। সংখ্যাটি কত? এক্স। বুঝে গেছে? দেন আমার কাজ হচ্ছে এখানে যা বলছে ওই অনুযায়ী একটা ইকুয়েশন ফর্ম করা, একটা ইকুয়েশন তৈরি করা। সেই ইকুয়েশন সলভ করলে আমাদের কাজ হয়ে যাবে। তো একটি সংখ্যা হলো এক্স, এক্স এর 75%, এর মানে হচ্ছে গুণ 75, মানে হচ্ছে 75% মানে হচ্ছে 75/100। তো এক্স হচ্ছে সংখ্যাটা, ওই সংখ্যার 75% মানে 75/100। এটার সাথে আমি যদি আবার 75 যোগ করি, তাহলে ওই সংখ্যাটির সমান হয়। তো আমি একটা সংখ্যা এর 75% নিলাম, এই 75% সাথে আবার 75 যোগ করলাম, যোগ করলে এই পুরো জিনিসটা হচ্ছে ওই সংখ্যাটার, অর্থাৎ ওই একটা সংখ্যার সমান হবে। এটাই হচ্ছে আমাদের কাজ, যে একটা ইকুয়েশন তৈরি করা যায়। এটা হচ্ছে সমাধান করলে আমরা কি পেয়ে যাব? অ্যান্সার পেয়ে যাব। তাহলে একটু দেখেন, আমরা যদি কাটাকাটি করি, 3 25 75, 4 25 হচ্ছে 100, বা এখানে থাকতেছে গুণ করলে 3x/4 যোগ 75 সমান হচ্ছে কি এক্স। বা আমরা লিখতে পারি এক্স গুলোকে যদি আমি এক পাশে নিই, এক্স মাইনাস 3x/4 সমান হচ্ছে 75। মানে আমি এই অংশটাকে এই পাশে আনছি আর 75 রেখে দিছি, ঠিক আছে? এই জন্য 75 প্লাসই আছে, এক্স থেকে 3x/4 মাইনাস হয়েছে। তাহলে এখানে যদি 4 লসাগু নেই, দেখেন লসাগু করলে কি থাকবে, এখানে 4x আসবে মাইনাস 3x, 4x থেকে 3x গেলে x সমান হচ্ছে 75। এটা জাস্ট লসাগুটা আমি শর্টে করে ফেলছি। অতএব x ইকুয়াল 4 দিয়ে যদি আপনি 75 কে গুণ করেন, 4 75 কত হবে? 300। তো আমাদের জানতে চাইছি কি সংখ্যাটি কত। সংখ্যাটি আমরা x ধরছি, x এর মান আসছে 300। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান তো ক্লিয়ার কিনা। জান্নাতুন নাহার শম্পা বলছেন ক্লিয়ার, তাসনিম নিপু বলছেন ক্লিয়ার, নুপুর রহমান, গাজী মাহবুব, বাবুল মিয়া, সিদরাতুল মুনতাহা,
বীরেশচন্দ্র বর্মন, নাজমুল হোসাইন, শিমুল, মেঘ পরন্ত, শারমিন আক্তার, ফাইজা আক্তার, সুস্মিতা গোস্বামী, রিমা জান্নাত, হোসনে হাসান, অভিজিৎ সাহা, বৃষ্টি ভেজা বকুল, মোনালিসা চৌধুরী, অমিত হাসান। ওকে, আমরা তাহলে আমাদের নেক্সট প্রবলেমে যেতে পারি। সবাই একটু কষ্ট করে, আমরা যারা এখনো শেয়ার করি নাই আমরা ক্লাসটা শেয়ার করে দিই, আর শেয়ার করে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার এন্ড রিঅ্যাক্ট ডান, তাহলে হচ্ছে এই ক্লাস শেষেই আপনারা একটা গুরুত্বপূর্ণ পিডিএফ পেয়ে যাবেন। আমাদের পিডিএফ গুলা আপনারা যারা আগে পড়ছেন আপনারা খুব ভালো করে জানেন, এগুলা জাস্ট কোনো রকম না, খুবই গোছানো পিডিএফ থাকে। আমাদের ক্লাসগুলো যেমন ফ্রি ক্লাস হলো, পর্যাপ্ত পরিমাণ গোছানো ক্লাস, পর্যাপ্ত পরিমাণ রিপোর্ট দিয়ে ক্লাস নেওয়া হয়, ঠিক পিডিএফ গুলোও গুরুত্বপূর্ণ। সো একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবেন, শেয়ার করে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার এন্ড রিঅ্যাক্ট ডান, তাহলে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে আমরা আমাদের নেক্সট প্রবলেমে আসি। এক ব্যক্তি 5,000 টাকা বার্ষিক 14% মুনাফায় বিনিয়োগ করলে 3 বছরে কত টাকা মুনাফা পাবে? তার মানে মুনাফা হচ্ছে আই এর মান বের করতে বলছে। আর আই ইকুয়াল আমরা জানি কি, মনে রাখবেন এই সূত্রটা হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। আই ইকুয়াল পিএনআর বাই 100, এটা হচ্ছে আমাদের সরল মুনাফা বের করার ফর্মুলা। আই ইকুয়াল পিএনআর বাই 100, আই ইকুয়াল পিএনআর বাই 100। তো সরল মুনাফা আই সমান, যদি পি কি, পি হচ্ছে যে আসল 5,000 টাকা, এটা হচ্ছে পি। 14% মুনাফা, এটা হচ্ছে আর, মুনাফা হার 3 বছর, এটা হচ্ছে এন। ঠিক আছে, তো মানগুলো জাস্ট আমরা যদি বসাই দিই, পি হচ্ছে কত 5,000, এন কত 3, আর হচ্ছে 14, ডিভাইড বাই হচ্ছে 100। আবার যদি আমি কেটে দিই, দুইটা শূন্য কেটে দিলাম, দুইটা শূন্য কেটে দিলাম। এবার জাস্ট এই ক্যালকুলেশনটা সুবিধার্থে আপনি 14 এর সাথে 5 গুণ করেন, 5 14 কত 70, 70 আর একটা শূন্য 700, 700 এর সাথে 3 গুণ করলে 2100, 3 700 হচ্ছে 2100, 3 7 21, তো 700 এর সাথে 3 গুণ করলে 2100। মানে এভাবে গুণ করলে গুণটা ইজি হয়ে যায়। 14 এর সাথে 5 গুণ করলে 5 14 70, 70 এর পরে আর একটা শূন্য আছে 700, 700 এর সাথে আবার 3 গুণ করেন 2100। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আশা করি বোঝা গেছে। রুমানা পারভিন বলছেন শেয়ার ডান, মাজহারুল কবির বলছেন শেয়ার রিয়েক্ট ডান, নাজমিন আক্তার বলছেন শেয়ার ডান, ইসরাত জাহান মুনিরা বলছেন ক্লিয়ার স্যার। ওকে, আমরা তাহলে হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে যেতে পারি। দেখেন, এই প্রবলেমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, যে গসাগু বের করা। আমরা সবসময় লসাগু বের করি, বাট লসাগুর মতোই আসলে গসাগু, বাট একটু ডিফারেন্স আছে, দুইটা জায়গায় ডিফারেন্স আছে। সো আমরা একটু মনোযোগ সহকারে এটা লক্ষ্য করি, এটা যদি বুঝি যে কোনো গসাগু আমরা বের করতে পারবো, এবং লসাগুর থেকে গসাগু বের করা বরং অনেকটা ইজি। তাহলে দেখেন, 32, 48, 56, 80, এই চারটা সংখ্যার আমরা কি বের করবো? গসাগু বের করবো। তো লসাগুর মতো একদম ছোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে থাকবো। তো প্রথমে কি দ্বারা ভাগ যাবে? 2 দ্বারা। 16 দুগুণে 32, 24 দুগুণে 48, তারপর 28 দুগুণে 56, 40 দুগুণে 80। দেন আবার 2 দ্বারা দিতে পারবেন, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 14 দুগুণে 28, 20 দুগুণে 40। আবার আপনি 2 দ্বারা দিবেন, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 10 দুগুণে 20। আবার যদি আপনি 2 দ্বারা দেন, এই 3টা ভাগ যাবে, বা 7 ভাগ যাবেন। এটাই হচ্ছে গসাগুর কনসেপ্ট এই জায়গাতে। দেখেন, আপনি যদি লসাগু হতেও, তাহলে আপনি যে কোনো দুইটা সংখ্যায় যদি ভাগ চাইতো, তাহলে আপনি ভাগ দিতে পারতেন। বাট গসাগুর ক্ষেত্রে মাথায় রাখবেন, যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যায় ভাগ যেতে হবে। তো আপনি 2 দিয়ে যদি ভাগ দেন, 4 6 10 এরা ভাগ যাবে, কিন্তু 7 কিন্তু ভাগ যাবে না। আবার আপনি 7 দিয়ে দেন, 7 ভাগ যাবে, কিন্তু বাকিরা ভাগ যাবে না। দ্যাটস ওয়াই এখানে আমি আর কন্টিনিউ করতে পারবো না। বুঝে গেছে? গসাগুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রত্যেকটা সংখ্যায় ভাগ যেতে হবে, তবে আমি ভাগ দিতে পারবো। লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটা ভাগ গেলে আমি ভাগ দিতে পারতাম, বাট গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যায় ভাগ যেতে হবে। যেমন এই 3 বার যে ভাগ করলাম, এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যায় ভাগ গেছে। ঠিক আছে, সো এটা যাওয়ার পরে যেহেতু আমরা ভাগ দিতে পারছি না, এখানে স্টপ হয়ে যেতে হবে। সেকেন্ডলি হচ্ছে, যখন আমরা স্টপ করে ফেলি লসাগুর ক্ষেত্রে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সবগুলোকে গুণ করলে লসাগু। বাট গসাগুর ক্ষেত্রে
শুধুমাত্র এই পাশে যারা আছে এদেরকে গুণ করলেই গসাগু। শুধু এই পাশে যারা আছে এদেরকে যদি আমরা গুণ করি তবেই গসাগু পাবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8 হচ্ছে গসাগু। এই জন্য বললাম গসাগু বের করা ইজি দুইটা কারণে। এক হচ্ছে আপনাকে খুব বেশি ভাগ করতে হয় না, দুই হচ্ছে আপনাকে সব গুণ করতে হয় না, শুধু এই পাশে যারা আছে এদেরকে গুণ করলেই আপনি গসাগু পেয়ে যাবেন। এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি ক্লাসটা এনজয় করছেন। আর জব কমিটমেন্টের ফ্রি ক্লাস কিন্তু আজকেই শেষ নয়, সপ্তাহে 7 দিন রাত 10টায় জব কমিটমেন্টের ফ্রি ক্লাস হয়। আপনারা ফ্রি ক্লাসগুলোকে মিস করবেন না, কারণ ফ্রি ক্লাসের মধ্যে আমরা বিগত বছরের যে জব সলিউশনের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেগুলো ঘুরে ফিরে বারবার আসে, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করি। ঠিক আছে? আর সকল ভাই বোনকে এই সুখবরটা বারবার দিয়েছি, অনেকেই জানেন অনেকেই জানেন না। আমার হাতে যে বইটা দেখছেন, এই বইটার নাম জব কমিটমেন্ট। এটা আমাদের জব কমিটমেন্টের লেকচার বুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বইটা থেকে প্রাইমারি স্কুলের যে পরীক্ষা হয়েছে 9 জানুয়ারি, এই কয়েকদিন আগে 90% প্লাস প্রশ্ন কমন ছিল। এটা নতুন কোনো ঘটনা না, কারণ এই বইটা যখন আমরা জব কমিটমেন্টের স্টুডেন্টদেরকে দিচ্ছি, তখনই আমরা বলে দিয়েছি প্রাইমারি শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা 11 থেকে 20তম গ্রেডের জন্য এই বইয়ের বাইরে একটা শব্দও পড়তে হবে না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, বিসিএস এর জন্য এই বইয়ের বাইরেও পড়াশোনা করতে হবে, কারণ বিসিএস এতটা সহজ না। ওকে, এই বইটার পৃষ্ঠা সংখ্যা কিন্তু খুব বেশি না, মাত্র 468 পৃষ্ঠার একটা বই। সব সাবজেক্ট আছে এটার মধ্যে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সব সাবজেক্ট। মাত্র 468 পৃষ্ঠা। প্রিয় ভাই বোনেরা, সামনে যে শিক্ষক নিবন্ধন আসছে, শিক্ষক নিবন্ধনে কিন্তু আপনাদের চমৎকার চমৎকার সুযোগ আছে। যার যার সাবজেক্টের, আপনি যে সাবজেক্টের হয়ে থাকেন না কেন, চমৎকার সুযোগ আছে টিচার হয়ে যাওয়ার খুব অল্পতে। সো যদি শিক্ষক হওয়ার স্বপ্নটা আপনার এমন থাকে যে ডু অর ডাই, আমাকে শিক্ষক হতেই হবে অথবা আমাকে বিসিএস ক্যাডার হতেই হবে, আমরা জব কমিটমেন্ট দুটো ডু অর ডাই ব্যাচ চালু করেছে। একটা হচ্ছে বিসিএস ডু অর ডাই ব্যাচ, আরেকটা হচ্ছে এনটিআরসিএ, মানে শিক্ষক নিবন্ধন প্রাইমারি 11 থেকে 20তম গ্রেড ডু অর ডাই ব্যাচ। এই দুটো ডু অর ডাই ব্যাচে যারা ভর্তি হবেন তাদেরকে শুধুমাত্র বইটা দেওয়া হবে। এই বইটা কিন্তু বাইরে বিক্রি করা হয় না। কেন বিক্রি করি না আমরা? কারণ আমরা বিশ্বাস করি শুধু একটা বই পড়েই ভালো প্রস্তুতি হয় না। একটা ভালো প্রস্তুতির জন্য একটা ভালো বই দরকার, দক্ষ শিক্ষক দরকার, একটা গুছানো রুটিন দরকার। এই 3টা জিনিস হলেই কেবল ভালো প্রস্তুতি হয়। শুধু বই দিয়ে ভালো প্রস্তুতি হয় না, শুধু ভালো শিক্ষক দিয়ে ভালো প্রস্তুতি হয় না, শুধু রুটিন দিয়ে ভালো প্রস্তুতি হয় না। এই 3টা জিনিসের সমন্বয় হলেই ভালো প্রস্তুতি হয়। এই 3টা জিনিসের সমন্বয় পাবেন আপনারা আমাদের এই ডু অর ডাই ব্যাচে। ওকে, আমাদের কোর্স ফি হচ্ছে বিসিএস এর ব্যাচেও 4000 টাকা, আর এনটিআরসি যে ব্যাচটা এখানেও 4000 টাকা। দুইটা ব্যাচে আমরা 50% ছাড় দিয়েছি। এখন আপনি 2040 টাকা হলেই ভর্তি হতে পারবেন। আর ভর্তি হওয়ার 72 ঘন্টার মধ্যে আপনার হাতে চলে যাবে এই বইটা ইনশাআল্লাহ। ওকে, সো যারা ভর্তি হতে চান, আমি এক বাক্যে বলে দিব, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি আমাদের দুটো ক্লাস শুরু হয়েছে, ডু অর ডাই ব্যাচের দুটো ক্লাস হয়েছে। সেই দুটো ক্লাস আপনি রেকর্ডেড করে নেবেন, আমাদের কাছে রেকর্ডেড আছে, আপনাকে আমরা দিয়ে দিব। আর টোটাল ক্লাস হবে 122টা, আর 120টা। তার মধ্যে 118টা আপনি লাইভ করবেন আর 2টা ক্লাস রেকর্ডেড করবেন। ইনশাআল্লাহ চমৎকার একটা প্রস্তুতি হবে, এবং শিক্ষক নিবন্ধনে এই বইটা থেকে 95% প্লাস প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর হাত। তো যারা ভর্তি হতে চান, আমি সবাইকে বলবো, যেহেতু ব্যাচ শুরু হয়ে গেছে, আমরা কিন্তু আর খুব বেশি দিন ভর্তি নিব না। 2টা ক্লাস যেহেতু হয়েছে এজন্য এখন নিচ্ছি। ঠিক আছে? 01791660747 আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন, সন্ধ্যা 7টা। ওকে, অফারটা থাকবে। এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমাদের। এই হোয়াটসঅ্যাপে আপনারা ভর্তি হতে চাই লিখে মেসেজ দিবেন। আমাদের টেকনিক্যাল টিম আপনাকে ভর্তির বিস্তারিত তথ্য জানিয়ে দিবেন। ওকে, আমাদের টেকনিক্যাল টিম আপনাকে ভর্তির বিস্তারিত তথ্য জানিয়ে দিবেন। সুতরাং এই নাম্বারটা সবাই নোট করে রাখবেন, 01791660747। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে
ভর্তি হতে চাই লিখে মেসেজ দিবেন। আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে ভর্তি হলে এই বইটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন, 1 টাকাও দিতে হবে না, এবং চমৎকার চমৎকার একটা প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। ওকে, তো আপনারা এই বইটা পড়লে প্রাইমারি প্রধান শিক্ষকের প্রস্তুতিও হয়ে যাবে ইনশাআল্লাহ, আর কিছু লাগবে না। ওকে, তো স্যার আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে, আগামীকাল রাত 10টায় কিন্তু আবার ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাস কেউ মিস করবেন না। ওকে, আচ্ছা, আমরা তাহলে আমাদের আজকের লেকচারের লাস্ট প্রবলেমে চলে যাই। একটু দেখি আজকের প্রবলেম, এই প্রবলেমটাও খুবই গুরুত্বপূর্ণ। ধারা থেকে কিন্তু সমান্তর ধারা থেকেই বেশি প্রশ্ন আসে, কারণ গুণোত্তর ধারা থেকে একটু জটিলতা তৈরি হয়, এই কারণে প্রশ্ন ধারা থেকে দিলে হচ্ছে সমান্তর ধারা থেকে বেশি দেয়। সো এটা হচ্ছে সমান্তর ধারার একটা প্রবলেম। সমান্তর ধারা কিভাবে বুঝবো? সমান্তর ধারা বুঝবো হচ্ছে পাশাপাশি দুইটা পদের পার্থক্য বা বিয়োগফল যখন সেম হবে তখন হচ্ছে সেই ধারাটা সমান্তর ধারা। যেমন এখানে দেখেন, এখানে 8 থেকে 5 বিয়োগ করেন 3 পাবেন, 11 থেকে 8 বিয়োগ করেন 3 পাবেন, 14 থেকে 11 বিয়োগ করেন 3 পাবেন। তার মানে এই যে বিয়োগফল, এই বিয়োগফলটা কি সবসময় সমান, বিয়োগফলটা সবসময় সমান। যখন বিয়োগফল সমান হবে তখন আমরা সেই ধারাকে কি বলবো? সমান্তর ধারা। আর এই সমান্তর ধারার এই যে সমান যে বিয়োগফলটা, এটাকে বলে সাধারণ অন্তর, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর প্রথম যে পদটা, এই প্রথম যে মানটা, এটাকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়, বা এটার নামই হচ্ছে প্রথম পদ। প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে কি ডি। এই দুইটা জিনিস যদি আমরা জানি তাহলে এনতম পদের মান বের করতে পারবো। এনতম পদের মান বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এনতম পদের ফর্মুলা হচ্ছে এনতম পদ সমান, মনে রাখবেন, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। একটু দেখেন এটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, ডি কি সাধারণ অন্তর, এন কি, এন হচ্ছে যততম পদ আমি বের করতে চাই সেটা। এখানে এন কত? এই যে ধারাটির কততম পদ 320, তার মানে আমাদের এখানে এই এন এর মানটাই আসলে বের করতে হবে, কিন্তু তার বিপরীতে পদের যে মানটা সেটা বলে দেয়া আছে, কততম পদ সেটা বের করতে হবে, তবে ওই পদের মানটা বলে দেয়া আছে। কখনো কখনো আপনার বলে দিবে যে এততম পদ, সাপোজ 29তম পদ, 28তম পদ, 15তম পদ কত সেটা বের করতে, তখন মান বের করতে বলবে, মানটা দেয়া থাকবে না। সো আপনি যদি এন এর মান এখানে বসান, এ এর মান, ডি এর মান বসান, তাহলে মান বের হবে। আর যদি, যেহেতু আমার মান দেয়া আছে, সো আমি লিখতে পারবো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে 320, কারণ এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমি যে মানটা পেতাম ওই মানটাই হচ্ছে 320, যেটা দিয়ে দেয়া আছে। এবার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই মানগুলো বসান। এ হচ্ছে 5 প্লাস এন মাইনাস ওয়ান, যেহেতু এন এর মান জানি না, এন এনই থাকবে, ডি কত 3, সমান হচ্ছে 320, বা 5 প্লাস 3 দ্বারা গুণ করলে 3n মাইনাস 3 সমান হচ্ছে 320, অর্থাৎ বাকিটা জাস্ট ক্যালকুলেশন। এবার দেখেন আমি 5 থেকে 3 চলে গেলে 2, এই প্লাস 2টা ওই পাশে গেলে মাইনাস 2 হয়ে যাবে। সো আমার এখানে আলটিমেটলি থাকতেছে 3n, আর ওই পাশে মাইনাস 2 হলে 320 থেকে 2 চলে গেলে 318, বা n সমান কত আসবে বলেন তো? 3 দিয়ে আপনি যদি 318 কে ভাগ করেন, 3 একে 3, n সমান আসবে 3 একে 3, আর 18 একসাথে নিলে একটা শূন্য নিতে হয়, অর্থাৎ 3 এর পর আপনি দুইটা সংখ্যা আবার একসাথে নিলে একটা শূন্য, 3 6 হচ্ছে 18, তার মানে n এর মান হচ্ছে 106। তো এটা হচ্ছে এই কাজটুকু এখানে আমরা যা করলাম, এটা পুরোটা হচ্ছে বীজগণিতের কাজ, জাস্ট সমীকরণ সমাধান। বাট এর আগে আমাদের মূল কাজ হচ্ছে এই সূত্রটা বসানো প্রপারলি। এটা যদি আপনি প্রপারলি বসাতে পারেন এবং মানগুলা ঠিকভাবে ইনপুট দিতে পারেন, তাহলে রেজাল্ট প্রপারলি আসবে। সো ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান, যে সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান। ইসরাত জাহান, না কোর্সে ভর্তি হওয়া যাবে না, ভর্তি হওয়া ছাড়া বই পাওয়া যাবে না। বইটা আমাদের একেবারেই কোর্সের ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল, এটা পেইড ব্যাচের জন্য। আপনারা ভর্তি হলে এটা ফ্রিতেই পাবেন। রকিবুল হাসান বলছেন ক্লিয়ার, অমিত বলছেন ক্লিয়ার, ইসরাত জাহান মুনিরা বলছেন ক্লিয়ার স্যার, মোনালিসা চৌধুরী। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি আজকে। আগামীকাল রাত 10টায় আবার হচ্ছে আমাদের ফ্রি ক্লাস পাবেন, আপনারা প্রত্যেক দিনই পাবেন, পেজে চলে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।